ছবি কিন্তু পেছনে ब्रह्मरूपमादिमध्वशेष सर्वभासकं भवशक्यहीन रूप नित्यसुप्तमोदयं ब्रह्मणोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेवो रामकृष्णमीश्वरम् आदितेयोभिहरं सुरारिदत्तनाशकम् साधु शिष्य कामदं महीषुभारहारकम् शत्मरूप तत्त्वकं युगे युगे च दर्शितं तं नमामि देवदेवो रामकृष्णमीश्वरम् सर्वभूत सर्वकर्म सूत्रबन्धकारणम् ज्ञान कर्म पाप पुण्य तारतम्य साधनम् बुद्धिवास साक्षी रूप सर्वकर्म भाषणम् तं नमामि देवदेवो रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेवो रामकृष्णमीश्वरम् Bye.
নমস্কার। স্বদেশ মন্ত্র, স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরাণপাত, পরাণকরণ, পরামুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জা কন্যা পুরুষতা সময়ে তুমি বীর ভোগা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানব সর্বত্যাগী শব্দ। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদপি বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বড় মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও মাত্র বস্তাকৃত হইয়া সদপে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুরা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বড় ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বল দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমি ভবিষ্যতে দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমার মানুষ করো। নমস্কার। আজকের এই মূল্যবোধ শিক্ষা বিষয়ক যে আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে আমরা যার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা অনুষ্ঠান শুরু করলাম, সবার স্বামীজি বিবেকানন্দের পদযুগলে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজকের এই অনুষ্ঠান সভায় সভামঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রণম্য তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সর্বজন প্রণম্য স্বামী একরূপানন্দ মহারাজজিকে আমার প্রণাম জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট সর্বজন শ্রদ্ধেয় আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, সম্মানীয় এবং আমার প্রণম্য ডক্টর নারায়ণচন্দ্র মাইতি মহোদয়, যিনি প্রাক্তন অধ্যক্ষ মহিষাদল গার্লস কলেজ, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট আমাদের বিদ্যালয়ের আচার্যবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, যারা শিক্ষাকর্মী উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং সর্বোপরি আজকের যে অনুষ্ঠান, যাদের উদ্দেশ্য করে, যারা আমাদের নতুন প্রজন্ম আমাদের সামনে বসে রয়েছে, সেই সকল আমাদের প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষার্থী, তোমাদের সকলকে আমার স্নেহাশিস জানাই, আমার শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে এটা আমার প্রথম অভিজ্ঞতা, কারণ আমি বিদ্যালয়ে যোগদান করবার পর কোভিড পরিস্থিতি চলে, তারপরে বিগত বছর যখন সেই অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, আমি মার্জনা চাইছি। বাস্তবিক এই বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কারণে আমার কলকাতা চলে যেতে হয়েছিল, যার ফলে সেই অনুষ্ঠানে আমি থাকতে পারিনি।
এবং এখন মনে করছি সত্যি আমি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়েছি। আজকে এই মুহূর্তে যে পবিত্র পরিবেশ রচিত হয়েছে, যাদের উপস্থিতিতে সত্যি আমার কাছে একটা বিরূপ এবং গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমি লাভ করছি। আমরা সকলে জানি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রতিষ্ঠিত হওয়ার পর স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যে আদর্শ, যে কর্মযোগের ভাবনা, সেই ভাবনাকে যারা বছরের পর বছর যুগ যুগ ধরে প্রায় এক শতাব্দী পার করে সমস্ত মানব জীবনের কল্যাণে এবং মানব জাতির মধ্যে মূল্যবোধ এবং আধ্যাত্মিকতা বোধকে জাগরণের জন্য যারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যারা আজকের এই বিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই মূল্যবোধ সঞ্চালিত করছেন, এ সত্যি এক অভূতপূর্ব উদ্যোগ। এবং তারা নিশ্চয়ই এই ভাবনা নিয়ে এই বিদ্যালয়ের মূল্যবোধ শিক্ষার কথা ভেবেছেন, কারণ যারা আমাদের সামনে বসে রয়েছে তারা নরম মাটির তাল। আমরা যেমন করে সেই মাটির তালকে আমরা যেমন দেবতার রূপ দিতে পারি, তেমনি আবার দানবীয় রূপ পাই। তাই আমাদের এই প্রচেষ্টা তাদের মধ্যে এই মূল্যবোধকে জাগ্রত করা। আর এই শিক্ষাক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যে শিক্ষা মূল আধার, যে মূল ভাবনা, তার মধ্যে কিন্তু সত্যি মূল্যবোধ রয়েছে। কারণ আমাদের স্বাধীন ভারতবর্ষে প্রথম যে শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণ কমিশন থেকে শুরু করে অতি সম্প্রতি 2020 সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি প্রকাশিত হয়েছে, যে গৃহীত হয়েছে, এবং সেই অনুযায়ী 2022 সালে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, সর্বত্রই এই মূল্যবোধের শিক্ষার কথা বলা হয়েছে এবং শিক্ষার মধ্যে মূল্যবোধ সঞ্চালিত করবার কথা বলা হয়েছে। এবং রাধাকৃষ্ণ কমিশনের একেবারে মুখবন্ধে যে কথাটা তারা বলেছেন, এই শিক্ষা হলো আমাদের কাছে আধ্যাত্মিক জগতের প্রবেশদ্বার এবং এই শিক্ষা আমাদের কাছে দ্বিতীয় জন্ম, এবং এই শিক্ষার মাধ্যমে ন্যায় এবং নীতির মাধ্যমে আমাদের আধ্যাত্মিকতাকে জাগ্রত করবার জন্য শিক্ষা। এই কথা স্বাধীন ভারতবর্ষে অনেক আগে, পরাধীন ভারতবর্ষ যখন ছিল, আমরা যখন কৃতদাসত্ব মানসিকতায় নিমজ্জিত, আমাদের স্বামীজি তখনই বলে গেছে এই অল অ্যারাউন্ড ডেভেলপমেন্টের কথা, দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল। এই সব কিছুর যদি আমরা যদি উন্নত না করতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা অপূর্ণ থেকে যায়। এবং আজকে যে আমরা কয়েকদিন ধরে যে সমাজ দেখছি, আমরা যে শিক্ষিত মানুষদের দেখছি, আমরা মূল্যবোধ বর্জিত সমাজ, এবং একজন শিক্ষিত মানুষ কেমন হতে পারে, আমরা প্রতিনিয়ত সেটা টের পাচ্ছি। তাই আজকের দিনে যখন ইউনেস্কো আজকে 20 শতাব্দীতে এসে সেই ভারতের আধ্যাত্মিকতা বোধকে তারা গ্রহণ করছে, যেখানে 5টি পিলারের কথা বলা হয়েছে, লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি এবং লার্নিং টু লিভ টুগেদার। ঠিক এইখানেই শেষ কথাটাতে যদি আমরা যখন সমাজের মধ্যে, আমরা যখন নাগরিক হিসেবে একটা সামাজিক ব্যবস্থা, পারিবারিক জীবনে আমরা যাব, তখন কিন্তু যদি আমাদের মূল্যবোধ যদি না থাকে, আমাদের মূল্যবোধ যদি বলিষ্ঠ না হয়, তাহলে
তাহলে কিন্তু আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে জীবনে সেগুলোকে আমরা অভাবনা সহ্য করতে পারব। তাই এই যে মূল্যবোধ শিক্ষার যে প্রয়াস, আমার মনে হয় আমাদের বর্তমান যারা প্রজন্ম তাদের কাছে যথেষ্ট এটা কার্যকরী এবং আমাদের বলে নিয়ে যেতে হবে। আমি আজকে আর বিশেষ বক্তব্য দেব না। আজকে আমাদের মধ্যে বিদগ্ধ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন, তারা তাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন এবং সেখান থেকে নিশ্চয়ই আমরা সমৃদ্ধ হব। এবং যারা শুধু কেবলমাত্র ছাত্রছাত্রী নয়, যারা আমরা আচার্যবৃন্দ, যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আমাদের সারা বছর, আগামী সারা বছর ধরে সেই মূল্যবোধকে কিন্তু ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে আমাদের এটা তাদের মধ্যে আত্মীকরণ করাতে হবে। আমি শুধু এইটুকু বলে শেষ করব যে আমরা সেই খ্রিস্টোফার মার্লোর বিখ্যাত সেই নাটক ডক্টর ফস্টাস আমরা করেছি। একজন মানুষ, শিক্ষিত মানুষ যখন তার মূল্যবোধ হারিয়ে যায়, কিভাবে অপকর্ম এবং তারা সেই দানবের কাছে দাসত্ব লাভ করে। এবং আমরা আমাদের সমাজ জীবনে পুরাণ কাল থেকে যে অসুরের কথা আমরা বলি, আসলে এই অসুর হলো আমাদের মধ্যে থাকা সেই ষড়রিপুর মূর্তি। এই ষড়রিপুকে যদি আমাদের বশীভূত করতে হয়, তাহলে আমাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে হবে। সততার সঙ্গে, শ্রদ্ধাবোধের সাথে পবিত্র মন নিয়ে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং এই ভারতবর্ষ, ভারত মাতা আমাদের সেবা করতে হবে। এটাই আমাদের কাজ। এবং আজকের এই অনুষ্ঠানের পর সেই শেষ করব স্বামী বিবেকানন্দের তার বক্তব্য দিয়ে, যে তিনি বলেছিলেন, আওয়ার থটস আর অ্যালাইভ অ্যান্ড দে ট্রাভেল ফার। আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, এই মূল্যবোধের ভাবনাকে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা হয়তো একদিন, আমরা সকলেই হয়তো না প্রয়াত হব, কিন্তু এই মূল্যবোধের ভাবনা জাগ্রত থাকবে। যুগ যুগ ধরে সমস্ত প্রজন্ম থেকে প্রজন্মে এই মূল্যবোধ ভাবনা এগিয়ে যাবে। এই কামনা করে সকলের অন্তর্নিহিত যে সত্তার জাগরণ হোক, সকলের কল্যাণ কামনা করে সকলকে স্বাগত জানিয়ে, আমার ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমেই আমি প্রণাম জানাই পরম পূজনীয় মহারাজ একরূপানন্দজি মহারাজকে ও সমস্ত গুরুজনদের। শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলীদের ও ভালোবাসা জানাই আমার ছোট ছোট ভাই বোন ও সহপাঠীদের। বর্তমান সময়ে আমরা যে বিষয়টি আমাদের জীবনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি, তা হলো মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধ শিক্ষা বলতে শিক্ষাগত অনুশীলনের সেই দিককে বোঝায় যার মধ্যে নৈতিক বা রাজনৈতিক মূল্যবোধের পাশাপাশি আদর্শ, স্বভাব এবং দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে বিকাশ করা হয়। মূল্যবোধ শিক্ষাকে স্পষ্ট বা অন্তর্নিহিত হিসেবে উল্লেখ করা যেতে পারে। মূল্যবোধ শিক্ষাকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়: সামাজিক মূল্যবোধ, আবেগিক মূল্যবোধ, নন্দনতাত্ত্বিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ। সমস্ত মূল্যবোধকে আমরা যদি উদাহরণের দ্বারা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সেটা তাড়াতাড়ি বুঝতে পারবো। যেমন সামাজিক মূল্যবোধ বলতে আমরা সবাই প্রায় বাসে, ট্রেনে যাতায়াত করি। দেখা যায় যে অনেক সময় বয়স্ক কোনো সিটিজেন তারা দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের মতো যুবক যুবতীরা বসে আছে। কিন্তু আমাদের কি করা উচিত? সেখানে তাকে শিক্ষা ছেড়ে দিয়ে আমাদের দাঁড়িয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা অনেকেই তা করি না। এটা হলো সামাজিক মূল্যবোধের অভাব। দ্বিতীয়ত, আবেগিক মূল্যবোধ। আমরা সবাই জানি জাস্টিস ফর আরজিকর, যে মেয়েটার কথা, যে মেয়েটার জন্য আমরা লড়াই করছি, সে মেয়েটা আমাদের বা কারোরই কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমরা তার জন্য লড়াই করছি। তারা আমাদের আবেগিক দিক থেকে কারোর দিদি, কারোর বোন, কারোর সন্তান। এটি হলো আবেগিক মূল্যবোধ। তার তৃতীয়ত, নন্দনতাত্ত্বিক মূল্যবোধ। নন্দন কথার অর্থ হলো সুন্দর, অর্থাৎ আমরা রাস্তায় সবাই যাতায়াত করি, রাস্তায় যেতে যেতে আমরা যদি দেখি কোনো একটা সুন্দর ফুল ফুটে আছে, তখন অনেকেই আমরা করি সেটা হলো আমরা সেটা ছিঁড়ে নিয়ে চলে আসি, কিন্তু এটা করা উচিত নয়। ফুলটা গাছে থাকলে আরো দেখতে সুন্দর লাগে, কিন্তু আমরা তা করি না। এটি হলো নন্দনতাত্ত্বিক মূল্যবোধের অভাব। চতুর্থত,
মূল্যবোধ। আধ্যাত্মিক মূল্যবোধ আমরা শিখি আমাদের পিতামাতা, আমাদের বাড়ির পরিবেশ থেকে, যা দ্বারা আমাদের বংশ পরিচয় বোঝা যায়। এবং আধ্যাত্মিক মূল্যবোধ আমাদের পিতামাতা আমাদেরকে যা শেখায়, আমরা পরবর্তীতে সেটা নিয়েই পথ চলি। আধ্যাত্মিক মূল্যবোধ হলো আমাদের এগিয়ে যাওয়ার উপকরণ। আধ্যাত্মিক মূল্যবোধের দ্বারাই আমরা এগিয়ে চলি। শেষ সেটা হলো গিয়ে নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধটা বলতে আমরা বুঝতে পারি সেটি হলো আমাদের স্যার আমাদেরকে এখানে একটা গল্প বলেছিলেন, যেটি হলো দুটি বন্ধুর গল্প। দুটি বন্ধু, তারা দুজন কোচিংয়ে পড়ে এবং কোচিংয়ে পড়ে তারা কলেজ করবে। তারা সেই একটি রুমে থাকতো, সেই রুম থেকে তারা বেরিয়ে গেছে এবং সেই সময় কারেন্ট ছিল না রুমে, কিন্তু সেই রুমে যে পাখা চলছিল সেটি তারা লাইটটা অফ করতে ভুলে গেছে। কিন্তু সেই দুটি বন্ধুর মধ্যে একজনের হঠাৎ করে মাথার রাস্তায় যে মনে হলো যে লাইটটা বা পাখাটা বন্ধ করা হয়নি। তখন সে তার আরেকটি বন্ধুকে বলেছিল, চ আমরা ঘুরে সেটা বন্ধ করে দিয়ে আসি। কিন্তু আরেকজন বললো, গেলে মালিকে যাবে, আমাদের কি, আমরা যাব না বলে সে কোচিংয়ে চলে গিয়েছিল। কিন্তু আরেকজন যিনি ছিলেন তিনি সেটিকে ঘুরে গিয়ে বন্ধ করে এসেছিলেন এবং কিছুদিন পর দেখা গেল দুজনেই সমান ডিগ্রি পাস করেছিল। কিন্তু কিছুদিন পর দেখা গেল যে একজন মালিক, একজন কর্মচারী। সেটি হলো নৈতিক মূল্যবোধ। শেষ মতো সবকিছু বলার মাধ্যমে শেষ কথা হলো গিয়ে মূল্যবোধ ছাত্রছাত্রীদের মধ্যে থাকা খুবই জরুরি, যেটা দ্বারা আমরা জীবনের পথ এগিয়ে চলি, যেটা দ্বারা আমাদের এগোনো অসম্ভব। আমাদের দেশ ভারতবর্ষকে বলা হয় আধ্যাত্মিকতার দেশ। পৃথিবীর সব থেকে বেশি মনীষীদের জন্ম দিয়েছেন এই দেশ, যেমন রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, সবাই জন্ম আমাদের দেশে। কিন্তু আমাদের দেশের বাইরেও অনেক দেশে এই মূল্যবোধ বা পুরো বিশ্বতে এই মূল্যবোধ ছড়িয়ে আছে। যেমন নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের জন্য নয়, বরং সেই মূল্যবোধ অর্জনের জন্য যা আমাদের জীবনের পথ দেখাবে। আমরা তাদের বাণীকে স্মরণ করে আজকের মূল্যবোধ শিক্ষার উপর আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে যথাযোগ্য সম্মান ও বড়দের প্রণাম জানাই। জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামীনে তাপহারিণী। আজ আমরা তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পক্ষ থেকে এবং বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের নির্দেশনায় মূল্যবোধ বিষয়ক শিক্ষার একটি আলোচনা সভা এবং সেই সঙ্গে পুরস্কার বিতরণী সভা মিলিত হয়েছি শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে। এই স্কুলটি আমাদের যাতায়াতের পথে সকলের নজর কাড়ে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর তার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন ওইতে তারা যেভাবে আজকের এই সভায় তারা বসে আছে সেটি আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে। আজকের এই সভার মূল কেন্দ্রবিন্দু, যার চেষ্টায় আমরা এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠানে মিলিত হতে পেরেছি, তিনি সকলের প্রণম্য তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় মহারাজ স্বামী একরূপানন্দজি মহারাজ। তিনি বহুবিধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, বিশেষ করে শিক্ষা বিষয়ক। তিনি ওই মিশনের কার্যপদ্ধতির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বিদ্যালয়ে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বিদ্যালয়ে প্রধান শিক্ষক, এবং তিনি যে একটি কোচিং সেন্টারেরও ইনচার্জ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার এডুকেশন এবং ভ্যালু এডুকেশন, এই ধরনের যে অনুষ্ঠান বিভিন্ন স্কুলে উনি যান, প্রায় 22টা স্কুলের কাজ, কোচিং সেন্টারের কাজ এছাড়াও অন্যান্য কাজের পরেও এই কাজটি করছেন শুধু তোমাদের দিকে লক্ষ্য রেখে। তাই আমি তাকে প্রথমে আজ আমি প্রণাম জানাই
আর এই বিদ্যালয়ের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, বিদ্যালয়ের প্রাণপুরুষ কর্ণধার প্রধান শিক্ষক মাননীয় কল্যাণব্রত পাত্র মহাশয়, তাকে আমি শ্রদ্ধা জানাই। আর শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় শ্রী অরবিন্দ মাইতি মহাশয়, তাকেও আমি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই মাননীয় শ্রী স্বপন বেরা মহাশয়, তাকেও শ্রদ্ধা জানাই। আর উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার পাত্র, সব সময় তাকে দেখি আমার বাড়ির পাশে, ছোটবেলা থেকেই দেখছি, এই স্কুলের আদর্শ স্কুলের শিক্ষক মাননীয় শ্রী সঞ্জয় মাইতি, খুব ভালো লাগছে। এছাড়াও এই বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকা আচার্যগণ এবং আমার স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজকের এখানে আসা। এখানে আসার মূল উদ্দেশ্য যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। এই কথাটা ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। এখন ভালো লাগছে যে তমলুক রামকৃষ্ণ মিশন এই ধরনের মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ তৈরি করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এটি আমাদের অনুকরণীয় আদর্শ। যে ছাত্রীটি আজকে স্বদেশ মন্ত্র পাঠ করলো এত সুন্দরভাবে, না দেখে মুখস্থ করে, আমরাও চেষ্টা করলে সবটা এভাবে বলতে পারবো না, কিন্তু ছাত্রীটি সুন্দরভাবে বলে গেল। এটি কিন্তু কম কথা না, ওই কথার মধ্যে মূল্যবোধের অনেক কথাই বলা হয়ে গেছে। লাস্টে যে কথার লাইনটি আছে, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। অনেক কথার মধ্যে এই কথাটা কিন্তু একটা আমাদের মনে রাখার মতো। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটি মাত্র অবস্থার্পিত হইয়া সদর পীড়াকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের তপন। আর বলো দিননাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো। এটা যদি আমরা দূর করতে পারি, তোমরা এক একজন মহামানব হতে পারবে। এই স্কুলে এসে যাদের ছবি দেখে আমরা অভিভূত হয়েছি, প্রথমে আমরা প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে ঢুকেই দেখলাম সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের ছবি। স্যার বলেছেন রাধাকৃষ্ণন জীবনে তিনি শুধু প্রাক্তন রাষ্ট্রপতি নন, তিনি শিক্ষক ছিলেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার জন্মদিনকে তিনি শিক্ষক দিবস হিসাবে প্রতিপালিত করার জন্য বলে গিয়েছিলেন, তোমরা শিক্ষক দিবস পালন করো। আমরাও করেছি। শিক্ষকদের সম্মান করার সঙ্গে সঙ্গে পিতা মাতাকে সম্মান করতে হয়, আচার্যগণকে সম্মান করতে হয়, শ্রদ্ধাবান করতে হয়। স্বামীজি বলছেন শ্রদ্ধাবান হও, আত্মজ্ঞান লাভ করো, পরহিতায় জীবনপাত করো। শ্রদ্ধাবান হতে হবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে দুর্বল দেবে। এখানে বলা আছে, এই যে ছবিটি স্বামীজির ছবি দেওয়া হয়েছে, কি আছে? All power is within you. You can do anything and everything. Believe in that. Do not believe in that. Do not believe in that. Believe in that. Do not believe that you are weak. Believe in that you are not weak. You are not weak. তুমি দুর্বল নয়। Believe in that you are the creator of your own destiny. নিজের ভাগ্য তুমি নিজেই তৈরি করতে পারবে। All power is within you and express the divinity within you. তোমার মধ্যে যে ডিভিনিটি, দেবত্ব আছে, সেই দেবত্বকে
প্রকাশ করতে হবে, তাহলেই তুমি মহামানব হতে পারবে। আমাদের মহামানব হতে গেলে কি কি করতে হয় না, কতগুলি আদর্শ আমাদের মেনে চলতে হয়। সেই আদর্শগুলি কি না, আমরা শ্রদ্ধাবান হব, আমরা অধ্যবসায়ী হব, আমরা মনসংযোগী হব, আমাদের ইচ্ছা শক্তি থাকবে প্রবল, এবং আমরা সত্যবাদী হব, এবং আমরা আত্মসংযমী হব। আমাদের ব্রহ্মচর্য পালন করতে হবে এবং আমাদের মনসংযোগী হতে হবে। কতজন আমরা ভোরবেলা উঠতে পারি? হাত তুলে বলতে পারি। আরে তোমরা যদি বলো যে আমরা 5টার সময় কতজন উঠি, হাত তুলে দাও দেখি। 5টার সময় কতজন উঠতে পারো? বাহ, ভোর 5টায় তোমরা, খুব সুন্দর কথা। 5টার সময় যারা উঠতে পারে, আরো আগে বললে 4টার সময় উঠতে পারলে তো অনেক ভালো। এই সময়টি কি জানো? ব্রাহ্ম মুহূর্ত। হাত নামাও। ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্ত উঠে মুনি ঋষিরা ধ্যান করেন। এই ধ্যান করলে কি হয়? তোমরা নরেন্দ্রনাথের জীবনের গল্প অনেক জানো। নরেন্দ্রনাথের পিতার নাম কি? কেউ বলতে পারবে? বলো। বিশ্বনাথ দত্ত। ঠিক, বসো। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? মায়ের, আচ্ছা, মায়ের নাম কি? স্বামী বিবেকানন্দের মায়ের নাম কি? আচ্ছা, মায়ের নাম কি বলতে পরে আমি বলে দিচ্ছি, তার মায়ের পরে তোমরা উত্তর দেবে। ভুবনেশ্বরী দেবে। ঠিক আছে, আমি এই কোশ্চেনের সঙ্গে আমি বলছি, আমার বক্তব্যের মধ্যে বলবো, তোমাদের জিজ্ঞাসা করা হবে। তার পিতার নাম ছিল আমাদের বিশ্বনাথ দত্ত এবং মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন কলকাতা সিমলা দত্ত পরিবারে। তিনি তার বাবা বিখ্যাত অ্যাটর্নি ছিলেন, খুব ধনী এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তারপরে সংক্ষেপে বলছি, পিতা মারা যাওয়ার পরে তাদের সংসারে অভাব অনটন নেমে আসে। কিরকম না, মামলা মোকদ্দমা শরিকি বিবাদ, তিনি চাকরি পাননি, রাস্তায় ঘুরেন। তার একমাত্র জিজ্ঞাসা ছিল ঈশ্বর আছেন কি নেই। সেই প্রশ্নের উত্তর তিনি পেয়েছিলেন কার কাছ থেকে? না, দক্ষিণেশ্বরের এক সাধক ছিলেন, তার নাম ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। তোমাদের বিদ্যালয়ে এসে দেখলাম শ্রীরামকৃষ্ণ, মা সারদা আর স্বামী বিবেকানন্দের মূর্তি সুন্দরভাবে সাজানো আছে, এবং সেই ঘরে এপিজে আব্দুল কালামের ছবিও আছে। দেখো, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভালো হবে, সেই বিদ্যালয়ে এসে তারা যাদের মহাপুরুষদের ছবি দেখবেন, স্যারেদের দেখবেন, স্যারেরা সুন্দরভাবে যেভাবে অনুষ্ঠান পরিচালনা করছেন, সবাই অংশগ্রহণ করছেন, এটি ছাত্রছাত্রীরা যখন বড় হবে তারা সেইভাবে তারা অনুসরণ করে যে শিক্ষা লাভ করবে, সেইগুলো তারা বাস্তবে প্রয়োগ করবে। যে আমি এখান থেকে শ্রীকৃষ্ণপুর হাই স্কুল থেকে শিখে এসে মাস্টারমশাইয়ের কাছ থেকে আমিও একজন শিক্ষক শিক্ষয়িত্রী হয়েছি, আমি এই ধরনের আচরণ করছি, সবাইকে একত্রিত করতে পারছি। বিদ্যালয়ের শিক্ষার বাইরেও অনেক মূল্যবোধের কথা আমাদের ছাত্রীটি বলে দিয়েছে। সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, এই মূল্যবোধগুলোকে যদি আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের বিদ্যা মন্দিরের রামকৃষ্ণ মিশনের যারা ছাত্র, তারা একবারে বিদ্যার্থী ব্রত করে, সেই ব্রতে হোমাগ্নির সামনে তাদের শপথ নিতে হয়। কিরকম না, আমি সত্যবাদী হব, আমি সাধ্যায় হব, পরোপকারী হব, এবং আমি ধর্মাচরণ করব। এগুলি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী। আমি তোমাদের কাছে এই মন্ত্রটি একটু বলে দিচ্ছি।
সেটি এখন আমি বলে দিচ্ছি যে আমরা শ্রদ্ধাই হব, শ্রদ্ধা সত্য এবং অধ্যবসায়ী হব এবং আমরা নিষ্ঠাবান হব এবং ধর্মচারণ করব। আমি সেই মন্ত্রটি তোমাদের এখনই বলতে পারছি না, এটি একটি ছাত্র মোরা বলছি। ছাত্র মোরা নিষ্ঠামদে পঞ্চপ্রতিজ্ঞায় শাস্ত্রার ধ্যান সত্য প্রকার ঐক্য প্রতিষ্ঠায়। এইটা তোমরা যদি মুখস্থ করে রাখো তোমরা জীবনে বড় হতে পারবে। সেটা হচ্ছে ছাত্র মোরা নিষ্ঠামদে পঞ্চপ্রতিজ্ঞা, তাই 5টি প্রতিজ্ঞা করতে হবে। সেটি কি? শাস্ত্রাধ্যয়ন, শাস্ত্র রক্ষা করব আর অধ্যয়ন করব। আর কি? সত্য প্রকার, সত্যবাদী হব, পরের উপকার করব। আর কি? ঐক্য প্রতিষ্ঠা করব। তোমাদের মধ্যে ঐক্য, আমি আর বক্তব্য বিস্তারিত করব না। যেগুলি আছে আমরা স্বাস্থ্যবান হব, পরোপকারী হব, আর হচ্ছে কি ঐক্য প্রতিষ্ঠা করব, সত্যবাদী হব, অধ্যয়ন করব, অধ্যবসায়ী হব, আত্মবিশ্বাসী হব এবং আমরা মনসংযোগী হব। সেই জন্য প্রথম সংকল্প হলো আমরা শাস্ত্র বিধান মেনে চলব। দ্বিতীয় সংকল্প আমরা অধ্যয়নশীল হব। তৃতীয় সংকল্প আমরা সত্যবাদী হব। চতুর্থ সংকল্প আমরা পরোপকারী হব। আর পঞ্চম সংকল্প আমরা ঐক্যবদ্ধ হব। যদি সবাই ঐক্যবদ্ধ হয় তোমরা হও, তাহলে দেখবে তোমাদের কেউ কিছু করতে পারবে না। সেই জন্য স্বামীজি বলছেন পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ, শক্তি সাহসিকতাই ধর্ম, দুর্বলতা কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। এই কথাগুলো মনে রাখবে। আর হচ্ছে শিক্ষক মহাশয় গুরুজনদের পিতা মাতাদের শ্রদ্ধা করবে, মনসংযোগী হবে। সেখানেই বলা হয়েছে যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব আর দরিদ্র দেব ভব। স্বামীজি ওই শিক্ষা তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছে পেয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন ঈশ্বর আছেন কি নেই। তিনি বলছেন আছেন কি রে, তুই তার দেখা, তার সঙ্গে কথা বলি। আমি যখন কথা বলি তুইও কথা বলতে পারবি। তাহলে আপনি যখন কথা বলেন আমার সংসারের অভাব অনটন দুঃখ কষ্ট, আমি চাকরি পাইনি, মামলা মোকদ্দমা ব্যতিগ্রস্ত, তাহলে আমার অন্য বস্ত্রের অভাব, তো তুমি মায়ের কাছে গিয়ে চাও, মা ভবতারিণীর কাছে গিয়ে চাইতে পারেননি। কি চেয়েছিলেন? মা আমায় জ্ঞান দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও, আমায় শুদ্ধা ভক্তি দাও। বলতে পারেনি চাকরি দাও, মামলায় জিতিয়ে দাও, বা আমাদের অন্য বস্ত্রের অভাব যাতে না হয়, এসব কিছু চাইতে পারে। পরপর 3 বার গিয়েছেন। তখন ঠাকুর বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, যা যা তোকে আর চাইতে হবে না, আমি তোর মোটা ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি। তুই শিব জ্ঞানে জীব সেবা কর, যত্র জীব তত্র শিব। শিব জ্ঞানে জীব সেবা, প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর আছেন, এই শিক্ষা দিয়েছিলেন। আমি আর বক্তব্য বিস্তারিত করবো না, বোধহয় 20 মিনিট হয়ে গেছে, হয়তো বেশি হয়ে গেছে। তোমাদের একটা কথা, এই শ্রদ্ধায়, এই পঞ্চপ্রতিজ্ঞা তোমরা যদি মেনে চলো, গুরুজনদের শ্রদ্ধা করো, মনসংযোগী হও, সত্যবাদী হও, দৃঢ় সংকল্প, ইচ্ছা শক্তি প্রবল হয়, কনসেন্ট্রেশন অফ মাইন্ড থাকে, তাহলে তোমরা জীবনে অনেক উঁচু পদ লাভ করবে। তাহলে আমাদের মূল্যবোধের শিক্ষা আমরা সফল করে মনে করবো। একটি ছেলেও যদি এখানে এই শিক্ষা নিয়ে যদি আমি সত্যবাদী হব, লোক লালসা, এই যে সরবি স্যার বলছিলেন, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এগুলোকে যদি আমরা জয় করতে পারি তাহলে জীবনে অনেক বড় হতে পারবে। এই শ্রীকৃষ্ণপুর থেকে একটা সময় দেখা যাবে, টিভিতে দেখা যাবে, তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ স্থান, প্রথম দ্বিতীয় 10-এর মধ্যে স্থান অধিকার করেছে। স্বামী বিবেকানন্দ পড়তে হবে, তাহলে শক্তি লাভ হবে। তোমরা if you think weak, you will be weak. If you think brave, you will be brave. All power is within you. Express the divinity in you, and you are the creator of your own destiny. Thank you very much. ओम नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूर्य सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापकाय। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধা জানাই রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সভাপতি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়কে, শ্রদ্ধা জানাই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণকে, সর্বোপরি আমার সামনে যে সমস্ত ছোট ছোট ভাই এবং বোনেরা বসে আছেন, আমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা মূল্যবোধ শিক্ষা বিষয়ক আলোচনা উপর বিভিন্ন ধরনের আলোচনা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন দিক অতিক্রম করে এই বিদ্যালয়ের প্রায় অন্তিম লগ্নে পুরস্কার প্রদানের ঠিক পূর্ব মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি। তার আগে আমার বক্তব্য পেশের আগে আমি একটু একটা কথা বলে রাখি। এই আজকে যারা পুরস্কৃত হবে তাদের মধ্যে যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে তারা আগামী 27 সেপ্টেম্বর, ডেট যদি পরিবর্তন না হয়, আগামী 27 সেপ্টেম্বর প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা তমলুক রামকৃষ্ণ মিশনের যে কেন্দ্রীয় প্রতিযোগিতা হবে আরও 22-23টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে, সেখানে তোমাদের শিক্ষকরা আশা করি নিয়ে যাবে। সেখানে মূল কেন্দ্রীয় প্রতিযোগিতায় আবার সেই 23টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে অংশগ্রহণ করতে হবে। এই ধরনের আবার একটি আলোচনা সভা হবে, ইত্যাদি হয়ে থাকবে, দুপুরে প্রসাদের ব্যবস্থা থাকবে, ইত্যাদি থাকবে সকলের জন্য, যা প্রতি বছর হয়ে থাকে। এখন আমার মূল বক্তব্য আছে মূল্যবোধ শিক্ষার উপর। এতক্ষণ আমাদের ছাত্রী বোনটি খুব সুন্দর আলোচনা করলেন, প্রধান শিক্ষক মহাশয় অসাধারণভাবে বললেন, ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয় সুন্দরভাবে তোমাদের কাছে আমার বক্তব্য তুলে ধরলেন অতি সহজ সরল ভাষায়। আমার এখন যে বক্তব্য খুব একটা বেশি দীর্ঘায়িত করব না। ছাত্র জীবনে আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা, এটা একটা খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন। ছাত্রছাত্রীরা কি আধ্যাত্মিক জীবন যাপন করা উচিত কি উচিত নয়? বলো, তোমরা বলো। ছাত্রছাত্রীরা আধ্যাত্মিক জীবন যাপন করা উচিত? হাত তোলো কে পক্ষে আছে। আচ্ছা, হাত নামা। আর বিপক্ষে কে আছে? হাত তুলে তো। বলি, মহারাজ আমি এখন আমরা এমন একটা অনুষ্ঠানে এসেছি, আজকে মনে মনে একটা একটু থাকলেও তবু আমি হাত তুলছি না, কারণ প্রধান শিক্ষক মহাশয় সহ শিক্ষিকাগণ শিক্ষকগণ আছেন, হাত তুলে কেমন একটা লাগে। আর বিশেষ করে যে প্রশ্ন করছে সে একজন বেরুয়াধারী সন্ন্যাসী, আবার স্বাভাবিক কারণেই ওই পক্ষে তোমরা বিপক্ষে যাওনি। যাই হোক, এটা নিয়ে তোমাদের নয়, আমাদের অভিভাবকদের মধ্যে, বিশেষ করে মা বাবাদের মধ্যে খুব বেশি চর্চা আছে আমাদের দেশে। এই বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের মা বাবারা, তোমাদের মা বাবারা অনেকেই চান না ছাত্রছাত্রীরা আধ্যাত্মিক জীবন যাপন করবে। কেন? একটা কথাই আছে, ছাত্ররা অধ্যয়ন তপ। ছাত্রছাত্রী মানে অধ্যয়ন করবে, শুধু পড়াশোনা করবে। মা বাবারা চান সকাল থেকে রাত্রি পর্যন্ত, প্রথম সকালে ঘুম থেকে উঠে প্রাইভেট মাস্টারের কাছে, তারপর সেখান থেকে স্কুল থেকে গিয়ে আবার একজন মাস্টারের কাছে, তারপর সেখানের পরে একটু টিফিন খেয়ে এরপরে আবার নিজে পড়তে বসে গেলে বা আরেকজন টিচারের সাথে সারাক্ষণ পড়া। আমাদের মা বাবারা চান প্রত্যেকের সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক উচ্চ পদস্থ আধিকারিক হবে, একজন ভালো সন্তান হবে। এটা খুব কম জনই হয়তো চান, বলতে আমরা বাধ্য হই। কিন্তু আমরা যদি মনে করি আমাদের সন্তানরা শুধু উচ্চ শিক্ষিত হবে, তাহলে এই ধারণাটা অনেকটা ভুল। আগে ভালো মানুষ করা প্রয়োজন।
আমরা যদি ভারতবর্ষের ইতিহাসের দিকে যদি আমরা যদি দেখি, বৈদিক যুগে একটি প্রথা ছিল গুরুকুল প্রথা। সেই গুরুকুল প্রথায় আমরা জানি যারা শিক্ষার্থীরা গুরু গৃহে থেকে লেখাপড়ার পাশাপাশি আধ্যাত্মিক জীবন যাপন করবে। স্বামী বিবেকানন্দ তাই চাইতেন। স্বামী বিবেকানন্দ তার ব্যতিক্রম নয়। তার জন্য তিনি বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের ছাত্রছাত্রীদের আধ্যাত্মিক জীবন যাপনের কথা বলেছে। ছাত্রাবাসে থেকে এই যে অধ্যাপক নারায়ণ চন্দ্র মাইতি বসে আছে, আমাদের একটি কলেজ থেকে পাশ করে তিনি এখানকার একটি কলেজে, মহিষাদল গার্লস কলেজ, তোমরা সবাই জানো, অধ্যক্ষ হয়েছিলেন। যে ওনাদের আমাদের মিশনে সাধারণত যারা ছাত্রছাত্রীরা থাকে তাদের কি শেখানো হয়? পড়াশোনা, যে পুঁথিগত পাঠ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ইত্যাদি তো পরিবেশ, হিস্ট্রি, জিওগ্রাফি। তার পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের বলা হয় কিভাবে এত ভালো মানুষ হবে, তার জন্য বিভিন্ন ধরনের আলোচনায় অংশগ্রহণ করার কথা বলা হয়। আমাদের মনপিশনে যেখানে ছাত্রাবাস রয়েছে সেখানে বিভিন্ন ধরনের এই ধরনের আলোচনাগুলি হয়ে থাকে। আবার সেখানকার ছাত্রছাত্রী মাধ্যমিক যখন বা উচ্চ মাধ্যমিকের যখন ফল প্রকাশ হয়, তারা দেখবে নিউজ পেপারে সেই নরেন্দ্রপুরের ছাত্ররা প্রথম দিকে, বা আমাদের পুরুলিয়ার ছাত্ররা প্রথম দিকে, বা রহনা, তোমরা জানো অনেকে নিউজ পেপারে এর মধ্যে দেখেছো, সারা ভারতবর্ষের মধ্যে রহনা কলেজ তৃতীয় হয়েছে। সেখানে কি শেখানো হয় জানো? এই যে স্যার বলছিলেন বিদ্যার্থীব্রত, বিদ্যার্থীতে একটা প্রতিজ্ঞার মতো কিছু সংকল্প নেওয়া হয়। এই যে 4-5টি সংকল্পের কথা বলছিলেন, এই ধরনের পড়াশোনা থাকবে। তার পাশাপাশি তুমি কিভাবে ভালো মানুষ হবে, মানুষ হলে তাহলে কি সুফল আছে? তাহলে বৃদ্ধ বয়সে তোমরা সেই ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। দেখবে আমাদের মা বাবারা অনেক টাকা পয়সা খরচ করে সন্তানদের মানুষ করে লেখাপড়া শেখায়, কিন্তু কিছুদিন পর ছেলে মেয়েরা সেই বিদেশ চলে যাচ্ছে, আর মা বাবা কোথায় থাকছে? হয় বৃদ্ধাশ্রম, নতুবা বিশাল একটা ফ্ল্যাটের মধ্যে সীমাবদ্ধ হয়ে সেখানে অর্থ পাগলের মতো অনেক সময় দিন কাটায়। টাকা পয়সার অভাব নেই, কিন্তু একটা ফ্ল্যাটে একা থাকতে 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 কতদিন একা থাকবে তুমি? কেউ দেখার নেই, কেউ কথা বলার নেই, হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলে। তার জন্য আমাদের কি প্রয়োজন? আধ্যাত্মিকতা একটু করে প্রয়োজন। যে জিনিসটুকু তুমি যদি শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে তোমাকে ভবিষ্যতে আর সেই ওল্ড এজ হোমে যেতে হবে না, বা তুমি বাড়িতে 10 জনের সাথে মিলে মিশে তুমি থাকতে পারবে। 10 জনের সাথে তুমি এই যে সামাজিক যে মূল্যবোধ, এই যে ছাত্রী বন্ধু যে বললো, সামাজিক মূল্যবোধ আমাদের খুব খুব করে প্রয়োজন। এই জিনিসটুকু আমাদের অত্যন্ত প্রয়োজন। তার জন্য আমাদের কি চাই? ছাত্র জীবন থেকে এই আধ্যাত্মিকতা প্রয়োজন। স্বামী বিবেকানন্দের জীবন যদি আমরা দেখি, আমরা যদি কয়েকজন মনীষীদের জীবন যদি দেখি, আমরা যদি ভগিনী নিবেদিতার জীবন দেখি, আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন দেখি, এবং আমরা যদি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন যদি দেখি, প্রত্যেকে জীবনে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, তাই তো? আমি যে 5টি নাম বললাম তাদের সবাই আমরা শ্রদ্ধা করি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তো? শ্রদ্ধা করি। নিবেদিতাকে শ্রদ্ধা করি, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করি। তাদের আমাদের কি বলা হয়? এক কথা প্রাতঃস্মরণীয়। তাদের ছাত্র জীবন, তোমাদের মতো যখন বয়স ছিল, তারা কিভাবে নিজের জীবনটা তৈরি করেছে আমরা যদি একটু যদি দেখি, দেখবো স্বামী, আমি সময় কম আছে, আমি খুব সংক্ষেপে 2-1টা করে উদাহরণ দিয়ে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ
ছোটবেলায় নিজের ঘরে বসে বসে একা একা তিনি জপ ধ্যান করতেন। অন্ধকারে বিশাল সাপ এসে গেছে ধ্যান করার সময়, তিনি নিজে বুঝতেই পারছেন না কখন সাপ এসে গেছে। আমরা দেখি তার মা তাকে দুষ্টমি করার জন্য একটি ঘরে আবদ্ধ করে রেখেছে, আর সেখানে সে গিয়ে কি করলো, সে সেখানে গিয়ে সেই ঘর থেকে সব যা জামা কাপড় সবকিছু বাইরের রাস্তা দিয়ে একটি ভিখারি যাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে। সে এই যে গুণাবলী কোথা থেকে শিখেছে? তার মা বাবার কাছ থেকে। স্বামী বিবেকানন্দের যেদিন জন্ম হয়, তার বাবা আনন্দে এত গরিব মানুষকে দান করেছে, দান করতে 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 তার জীবনই তো রয়েছে, মানে সব বাড়ির সব পুরানো কাপড় দিয়ে দিয়েছে, এই পরিমাণে দান করেছে। আর তার মা তখনকার দিনে স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত, যার 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি পৌষ সংক্রান্তিতে জন্ম হয়েছিল কলকাতার শিবগঞ্জের দত্ত পরিবারে। সেই স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত সব কিছু তো দান করে দিয়েছেন। তিনি ছিলেন একজন অ্যাটর্নি, আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। তাকে স্বামীজিকে পাওয়ার জন্য শিবের আরাধনা করেছেন দীর্ঘদিন ধরে তার মা ভুবনেশ্বরী দেবী। সেই পরিবারের সন্তান যখন এলো, আরো বাড়ির 12টা ছেলের সাথে, 12টা ছেলের সাথে একসাথে আছে। বাড়ির একটা দুটো না, প্রতিবেশীদের ছেলের সাথে একসাথে সবাইকে মা রান্না করে খাওয়াচ্ছে। প্রত্যেকটা একই রকমের রান্না, একই রকম। তখন অন্য প্রতিবেশীরা বললো, আত্মীয় স্বজনরা বললো, আরে তুমি তোমার ছেলেটাকে দেখছো না, অন্যদের বাচ্চাকে দেখতে দেখতে সময় কাটিয়ে দিচ্ছ। তখন ভুবনেশ্বরী দেবী বলছেন, এরাও তো আমার সন্তান। আলাদা করে কোনোদিন নিজের সন্তানকে দেখেননি, প্রত্যেকে যেমন দেখেছেন অন্য 10টা ছেলে মেয়ের মতো নরেন্দ্রনাথকে দেখেছে। তার জন্য তো স্বামী বিবেকানন্দ সারা বিশ্ব জয় করতে পেরেছিলেন। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর চিকাগো ধর্ম মহাসম্মেলনে সারা বিশ্ব জয় করেছিলেন। আমেরিকার রাস্তা রাস্তায় স্বামীজির ছবি বের হয়েছিল, সেখানে লেখা ছিল কি, দা হিন্দু মঙ্গ, প্রত্যেকটা ছবির নিচে লেখা ছিল। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, তোমাদের মন অস্থির হয়ে পড়ছে, আমার বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরপর অঙ্কন প্রতিযোগিতায় এদিকে তাকাও। এরপর তৃতীয় স্থানাধিকারী মধুসূদন। এর পরের ইভেন্ট স্বামীজির স্বদেশ মন্ত্রপাঠ। এই বিভাগে প্রথম হয়েছে সায়ন্তিকা। ঠিক আছে। এরপর তৃতীয় সোহানা ভৌমিক ক্লাস 5। ওনার হাতেও আজকে অনুষ্ঠানের পুরস্কার প্রদান করছে। দ্বিতীয় সুদর্শিতা গুছাই। গল্প বলায় তৃতীয় স্থানাধিকারী অনন্যা পাত্র। পবিত্র প্রতিষ্ঠিত এদিকে এদিকে তাকাবে। ঠিক আছে। দ্বিতীয় পট্টনায়ক প্রথম। এদিকে তাকাও, এদিকে তাকাও। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়। স্যার হাতটা নামিয়ে দিন, একটু হাতটা নামিয়ে দিন। ঠিক আছে, হয়ে গেছে।